আচ্ছা, যেখানে ছিলাম আমরা। দেখতে পাচ্ছ এবার সবাই? দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে। তো যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে আমাদের পটেনশিয়াল যে প্রবলেম গুলি ছিল, যেমন ডিসাইজিং মানে আমরা কি জানি যে যখন তাঁতে অর্থাৎ লুমে, তাঁত তো তোমরা হয়তো অনেকেই দেখেছো কম বেশি, যেখানে ওভেন ফেব্রিক বোনা হয় মানে শাড়ি লুঙ্গি গামছা বোনা হয়, সেই সমস্ত তাঁতের ক্ষেত্রে দুই সেট ইয়ান ইউজ করা হয়। সেই দুই সেট ইয়ান যেগুলো লম্বালম্বি ইউজ করা হয় সেগুলোকে ওয়ার্প ইয়ান বলা হয়, আর যেগুলো হরিজন্টাল ইউজ করা হয় সেগুলোকে ওয়েবড ইয়ান বলা হয়। ওয়েবড ইয়ান বলা হয়, এগুলোকে ওয়ার্প ইয়ান বলা হয়। তো এখন এই সমস্ত ওয়ার্প ইয়ান গুলোর যেহেতু লুমে সুতায় অর্থাৎ তাতে টানা থাকে, সেই হিসেবে তাদের প্রচুর শক্তির দরকার হয়। নাহলে কিন্তু যখন ওয়ার্প ঢুকানো হবে ছিঁড়ে যাবে। তোমরা বাসাবাড়িতে হয়তো সবাই মায়েদের চটের মাদুর ইয়ে করতে দেখছো। তো আল্টিমেট ঘটনাটা কি হচ্ছে, এই সমস্ত ইয়ার্নগুলোর লম্বালম্বি ওয়ার্প ইয়ার্নগুলোর শক্তি বৃদ্ধির জন্য আমরা কি করছি, বিভিন্ন প্রকার সাইজিং ম্যাটেরিয়াল দিচ্ছে। সাইজিং ম্যাটেরিয়ালটা কি, বিভিন্ন প্রকার স্টার্চ, পলিভিনাইল অ্যালকোহল এগুলো দিচ্ছি। যেমন আমরা যখন ঘুড়ি উড়াই তো ঘুড়ির সুতা যেন ছিঁড়ে না যায়, সেই জন্য ঘুড়ির সুতাতে আমরা কি দেই, মার দেই। তো যার ফলে ঘুড়ির সুতাটা শক্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে এটাকেও মার দেওয়াই বলে, আমরা মার, যারা ডিপ্লোমা পড়ে তারা মার দেওয়াই বলে, যে আমরা যখন এখানে সাইজিং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করব তখন এটা শক্ত থাকবে। এখন এটা যখন ফাইবারের উপর কোটিং হয়ে যাবে তখন কিন্তু এটা আ যখন আমরা ডাইং এ যাব তখন কিন্তু ডাইং হবে না। তাহলে ডাইং এ যাওয়ার আগে এটাকে আমাদের উঠাইতে হবে, এই কোটিং ম্যাটেরিয়ালটাকে। তো সেটাকে আমরা বলতেছি ডিসাইজিং, অর্থাৎ সাইজ ম্যাটেরিয়ালটাকে যখন রিমুভ করছি তখনই সেটাই আমাদের নাম হচ্ছে ডিসাইজিং। সো এই ডিসাইজিংটা কিভাবে সমস্যা করছে, যে ডিএক্টিভ এনজাইমস এন্ড ইনসoluble সাইজ ম্যাটেরিয়াল সাচ অ্যাজ স্টার্চ, পিভিএ যখন আমরা হার্ড ওয়াটার ইউজ করছি তখন এখানে সাধারণত আমরা এনজাইম বা অন্যান্য কেমিক্যাল ইউজ করে ডিসাইজিং করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে এনজাইমটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং একই সাথে যে সাইজ ম্যাটেরিয়াল গুলো রয়েছে স্টার্চ, পিভিএ এগুলো কি হচ্ছে, ইনসলিউবল হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চলে যাওয়ার কথা সলিউবল হয়ে, কিন্তু হার্ড ওয়াটারের কারণে সেগুলো ইনসলিউবল হয়ে যাচ্ছে। প্রথম সমস্যা। দ্বিতীয়ত স্কাওয়ারিং। স্কাওয়ারিং মানে কি, আমরা জানি যে আমাদের ইয়েতে যেটা কটন বা এই ধরনের ফাইবার গুলোতে যে তেল চর্বি ম্যাটেরিয়াল গুলো রয়েছে পেকটিন, অ্যাশ অর্থাৎ সেলুলোজ বাদে বাকিটুকু, সেগুলোকে আমরা কি করছি, রিমুভ করছি। তাই না? যে পানির যেন হাইড্রোফিলিসিটি অর্থাৎ ফেব্রিকের যেন হাইড্রোফিলিসিটি বেড়ে যায় অর্থাৎ হাইড্রোফিলিক নেচারটা চলে আসে। সেই জন্য কিন্তু আমরা স্কাউরিং টা করি। তো যখন এই ধরনের স্কাউরিং এর ক্ষেত্রে আমরা হার্ড ওয়াটার ইউজ করব, সেটা কি করবে, কম্বাইন উইথ সোপ। আমরা যে সাবানটা ইউজ করব বা যেটা আমাদের সাবান উৎপন্ন হবে সেটার সাথে একটু যুক্ত হয়ে প্রেসিপিটেটেড হয়ে যাবে বা ফেনা উৎপন্ন করবে না। ক্ষরপানি, মৃদু পানি আমরা ক্লাস 10 এ পড়েছি কি করে, যে ফেনা উঠতে বাধা প্রদান করে। প্রেসিপিটেটেড মেটাল অর্গানিক অ্যাসিড, মেটাল অর্গানিক যে সমস্ত অ্যাসিড থাকবে সেগুলোকে কি করবে, অধঃক্ষেপে রূপান্তর করবে। প্রডিউস ইওলিং অফ হোয়াইট সেটস, ইয়েলো উৎপন্ন করবে অফ হোয়াইট সেটস। রিডিউস ক্লিনিং এফিসিয়েন্সি এন্ড রিডিউস ওয়াটার অ্যাবজর্পশন, ক্লিনিং এফিসিয়েন্সি এন্ড রিডিউস ওয়াটার অ্যাবজর্পশন। একটা ক্লিনিং এফিসিয়েন্সি যেটা সেটা কমিয়ে দিবে এবং ওয়াটার পানি শোষণ ক্ষমতা কমিয়ে দিবে। এরপরে যদি আমরা আসি ব্লিচিং এ, ব্লিচিং মানে কি, ব্লিচিং মানে হচ্ছে আমাদের ফেব্রিকের যে ন্যাচারাল কালারটা থাকবে সেই ন্যাচারাল কালারটাকে রিমুভ করাই হচ্ছে ব্লিচিং। তাহলে ব্লিচিং এ কি হবে, ডিকম্পোজ ব্লিচ বাথ। তাহলে সে কি করছে, আমাদের ব্লিচিং এর উপাদান হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। হাইড্রোজেন পারঅক্সাইড কি উৎপন্ন করে, জাইমান অক্সিজেন। তো এইখানে পার হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে এবং এই পার হাইড্রোক্সিল আয়নটাকে কি করছে, ব্লিচিংটা যখন আমরা ক্ষরপানি উৎপন্ন করছি এই ব্লিচিংটা হতে দিচ্ছে না। অর্থাৎ আমাদের ন্যাচারাল যে কালারটা রয়েছে সেটাকে রিমুভ করাই হচ্ছে ব্লিচিং, কিন্তু যখন আমরা ক্ষরপানি উৎপন্ন ব্যবহার করছি তখন এই যে যেটা ব্লিচিং করে যে এজেন্টটা পার হাইড্রোক্সিল আয়ন, সেই পার হাইড্রোক্সিল আয়নটাকে উৎপন্ন হতে দিচ্ছে না, যার কারণে আমাদের ব্লিচিংটা হচ্ছে না বা ভালোভাবে হচ্ছে না। এরপরে আসি মার্সারাইজেশন। মার্সারাইজেশনটা কি, যে ফেব্রিকটাকে যখন আমরা কাস্টিক সোডা দিয়ে ট্রিটমেন্ট করি তখন সেটাকে আমরা মার্সারাইজেশন বলছি। তো এখানে কি প্রবলেম হবে, এখানে যেটা হচ্ছে যে ফ্রম ইনসলিউবল মেটাল আয়ন, আমাদের যে মেটাল আয়নগুলোকে ইনসলিউবল করে দিবে, রিডিউস অ্যাবজর্বেন্সি এন্ড লাস্টার। তো মার্সারাইজেশনে কিন্তু আমাদের একটা জিনিস ইমপ্রুভ হয়, সেটা হচ্ছে লাস্টার। তো আমরা যখন মেটাল আয়ন ইউজ, সরি হার্ড ওয়াটার ইউজ করব তখন সেটা আমাদের কি করছে, যে লাস্টারটাকে কমিয়ে দিচ্ছে। ওকে। এরপরে আসি ডাইং এ। ডাইং এ কি প্রবলেম, আমরা ডাইং এ কি হয়, শেড হয়, কালার হয়, আমরা যে কাপড় চোপড় পরে আছি রং করছি।
বলা হচ্ছে যে এইখানে কি করে কম্বাইন উইথ ডাইস, ডাইসের সাথে যুক্ত হবে, চেঞ্জিং দেয়ার শেডস, তাদের শেড পরিবর্তন করবে, ইনসলিউবলাইজ ডাই, ডাইকে ইনসলিউবল করবে অর্থাৎ প্রেসিপিটেটেড করবে, অধক্ষেপ করবে, কুজেস টিপি ডাইং একটা ফল্ট, অ্যান্ড রিডিউস ডাই ডিফিউশন অর্থাৎ ইভেন হবে না ডাইংটা এবং সেই সাথে ডাই ডিফিউশনটা কমাবে। ডিফিউশনটা মানে কি? ডিফিউশনটা মানে হচ্ছে ডাই বাতে যখন থাকে, এটা যদি ফাইবার হয় তাহলে, এটা যদি ডাই বাত হয়, ডাই মলিকুল গুলো আস্তে আস্তে ডাই ফেব্রিকের ভিতরে ঢুকে, ফাইবারের ভিতরে ঢুকে, সেটাকে আমরা বলতেছি ডাই ডিফিউশন। রিডিউস ডাই ডিফিউশনটা অর্থাৎ ভিতরের প্রবেশ করার ক্ষমতাটা কমিয়ে দিবে। তাহলে কি করছে, কম্বাইন উইথ ডাইস এর সাথে যুক্ত হবে, তার ফলে ডাইস গুলো কি হবে, এগ্রিগেটেড হয়ে যাবে, ভিতরে প্রবেশ করতে পারবে না ফাইবারের, চেঞ্জিং দেয়ার শেডস, তাদের শেডস অর্থাৎ আমরা যে রিকোয়ার্ড শেডটা তৈরি করতে চাচ্ছে সেই শেডটা চেঞ্জ হবে, ইনসলিউবলাইজ ডাইস এবং ডাইসকে ইনসলিউবলাইজ করবে, কুজেস টিপি ডাইং উৎপন্ন করবে এবং রিডিউস ডাই ডিফিউশন ঘটাবে। ওকে, নেক্সট যদি আমরা দেখি সেটা হলো প্রিন্টিং। প্রিন্টিং কি করছে, প্রিন্টিং এর কাজটা কি, আমরা প্রিন্টিং এখনো পড়ি নাই। প্রিন্টিংটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রকার টি শার্টে বিভিন্ন প্রকার লেখা, বিভিন্ন প্রকার ছবি কিন্তু আঁকানো থাকে, তো সেটাকে আমরা প্রিন্টিং বলি। ডাইং এবং প্রিন্টিং এর পার্থক্যটা হচ্ছে, ডাই হচ্ছে পুরো ফেব্রিক জুড়ে কালার করা হয়, আর প্রিন্টিং হচ্ছে আমাদের যে স্পেসিফিক এরিয়ায় আমাদের ডিজাইন অনুসারে যে কালার করা হয় সেটাকে আমরা বলতেছি প্রিন্টিং। ওকে, তা আমাদের অনেক প্রিন্টিং, যেমন বিছানার চাদর থেকে শুরু করে সবগুলো আছে। ডাইং এবং প্রিন্টিং বোঝার উপায় হচ্ছে, ডাইং এর বোথ সাইড ফেব্রিকের সেম কালার থাকবে, আর প্রিন্টিং এর বোথ সাইড সেম কালার থাকবে না। তোমার যদি কোনো প্রিন্টের শার্ট থেকে থাকে সেটাকে উল্টিয়ে তুমি দেখতে পারো, এর আগেও বলেছিলাম। এরপরে আসি ফিনিশিং। তো প্রিন্টিং এ কি করছে, ব্রেক ইমালশন, এখানে যে ইমালশনটা ইউজ করা হয় সেটাকে নষ্ট করে দিচ্ছে, চেঞ্জ দ্য থিকনেস, থিকনেস কমিয়ে দিচ্ছে, আমরা যে পেস্ট তৈরি করি, ইফিসিয়েন্সি এন্ড ভিসকোসিটি এন্ড দোজ প্রবলেমস আর অ্যাসোসিয়েট উইথ ডাইং। আমাদের প্রিন্টিং এর ক্ষেত্রে মূল উপাদান কিন্তু পেস্ট, পেস্টটা দিয়ে আমরা কি করি, প্রিন্ট করি, এটা হলো স্কিনে দেই তারপর প্রিন্ট করি। পেস্টটা অনেকটাই আমাদের পেস্টের মতোই, বাট আরেকটু ভিসকোসিটি ওলা, তো আঠা আঠা থাকবে, তো যার ফলে কি হচ্ছে, এটা যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের প্রিন্টিংটা হবে না, বা প্রিন্টিং এ প্রবলেম হবে, উঠে যাবে বা অন্যান্য ঝামেলার সৃষ্টি হবে। ফিনিশিং, ফিনিশিং কি, ফিনিশিং হচ্ছে যে আমাদের প্রিন্টিং এর পর আমরা ফেব্রিকটাকে যখন ফিনিশ করি বিভিন্ন প্রকার মেশিনের মাধ্যমে, বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করে, সেটাকে ফিনিশিং বলছি সফট করার জন্য। তো এইখানে কি প্রবলেম করবে, যে ইন্টারফেয়ার উইথ দ্য ক্যাটালিস্ট, causes resin and other additives become non-reactive, break emulsion and deactive deactivative soap। আমাদের মনে করো এক প্রকার আমরা যখন যে সমস্ত কেমিক্যাল ইউজ করছি সেগুলোর সাথে বিক্রিয়া করছে, রেজিন ফর্ম করছে অথবা শক্ত করছে, আমাদের যেখানে নরম করার কথা, ঠিক আছে, সেগুলোকে শক্ত করছে। সো সাচ প্রবলেম আর অ্যারাইজ ইন এ ডাই বাথ ডিউ টু দিস হার্ড ওয়াটার। তো মোটামুটি এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে কি কি হচ্ছে আমাদের। ওকে, আমরা সেকেন্ড বা পরের লেকচার গুলো পড়লে এগুলো সম্পর্কে আরেকটু ক্লিয়ার হব। নেক্সট, ওই বলছিলাম যে প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ হার্ড ওয়াটার, কি কি প্রবলেম হয়, ওটা তো আমরা শুধুমাত্র ডাইং এ দেখলাম যে একটা ডাইং প্রসেসে আসলে কালারেশন প্রসেসে কি কি প্রবলেম হয়। এখন যদি দেখি তাহলে আর কোথায় কোথায় কি কি প্রবলেম হয়। স্কেল ফরমেশন ইন বয়লার। তো নিচে একটা দেখতে পাচ্ছ, এটা চায়ের কেটলি, তো এই চায়ের কেটলিতে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে স্কেল ফর্ম করছে, অর্থাৎ কি আঠা সাদা সাদা ইয়ের মতো চুনের মতো জমে গেছে। উপরের দুটো পাইপ তোমরা দেখতে পাচ্ছ যে এর দুটো ভরে গেছে, এ দুটো পানির পাইপ। তো স্কেল ফরমেশন হলে সাধারণত এরকমটা হয়। বলা হচ্ছে যে টেম্পোরারি হাইড্রোলিসিস rapidly convert calcium carbonate and magnesium hydroxide in a boiler and time accumulates in form of them surface and shell of the tubes। তো যে কোনো প্রকার টিউবস অথবা বয়লারের ক্ষেত্রে কি হয়, টেম্পোরারি হার্ডনেস যেটা ক্যালসিয়াম কার্বনেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এরা কি করে, যে ক্যালসিয়াম কার্বনেট অথবা এটা তো হার্ড ওয়াটারে থাকছে বা সফট ওয়াটারে থাকছে, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এরা কি করছে, অধক্ষেপ জমে কি হচ্ছে, এই পাইপ অথবা কেটলিতে লেগে যাচ্ছে, যার ফলে এখানে কি পুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, তো যার কারণে সেটা সহজে গরম হতে চাইছে না। সো হ্যান্স ক্যালসিয়াম কার্বনেট প্লাস MgCH2 ইজ কল্ড স্কেল, অর্থাৎ এই যে ফরমেশনটা বা অধক্ষেপটা সেটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের। সো দিস ইজ নোন এজ স্কেল ফরমেশন। তাহলে কি, পানির ক্ষরতার কারণে পানিতে অবস্থিত ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম যখন ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড রূপে আমার কেটলি অথবা পানির এই ধরনের আস্তরণ পড়ছে, যেটাকে আমরা স্কেল বলছি। তো এটার ফলে কি হয়, যে হিট লস বাই পাইপলাইন সিলিং স্কেলিং প্রায় 40 to 50 মিমি স্কেল, 50
সরি 20 মিমি যদি স্কেল পড়ে যায় এই থিকনেসটা, তাহলে কিন্তু 40% এর মতো কিন্তু আমার হিট লস হয়ে থাকে। ওকে, এখানে একটা অ্যাপ্রক্স চার্ট দেওয়া হয়েছে, যেখানে 1 মিমির জন্য কত, 3 মিমির জন্য কত, 20 মিমির কত, 43% হিট লস হবে। অর্থাৎ তুমি হিট দিবা কিন্তু গরম হবে না। ওকে, তারপরে বলা হচ্ছে যে রিঅ্যাকশন উইথ সোপ, পানির সাথে সোপের সাবানের সাথে বিক্রিয়া করবে। এটা আগে থেকে আমরা জানি। সো দিস সল্ট অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পার্মানেন্ট হার্ড ওয়াটার ডাজ নট ইজিলি লেদার সোপ, মানে ফোম গঠন করবে না। ফ্রম ইনসলিবল অর্গানিক সলিড বিকামস ওয়েস্টেজ অফ দ্য সোপ। তো এই ধরনের ফোম তৈরি করবে না, কি হবে না, যে ফোমই হবে না, আমাদের সাবানের নষ্ট হবে। সো এটা যদি আমার আহ, সাবান হয় CRONA, এবং এটা যদি ম্যাগনেস ক্ষার পানি অথবা মৃদু মৃদু ক্ষার পানি হয়, তাহলে সেটা কি করছে, MgH অথবা RCO, অর্থাৎ সাবান এটার সাথে কি ম্যাগনেসিয়াম অথবা ক্যালসিয়াম বিক্রিয়া করে আমার যে সোপ সলিউশন অর্থাৎ যে ফেনা উৎপন্ন অর্থাৎ পরিষ্কার করার যে ক্ষমতা সেটাকে লোপ করছে। ওকে, তারপরে যদি আমরা দেখি রিঅ্যাকশন উইথ দ্য ডাইস্টাফ, ডাইস্টাফের সাথে সাধারণত কি যুক্ত হবে, যুক্ত হয়ে তারা কি করবে, যে ডাইস্টাফের সাথে প্রেসিপিটেটেড হবে, যুক্ত হয়ে তলানি পড়ে যাবে। সো ডাই নষ্ট হচ্ছে এবং ইভেন ডাইং হচ্ছে না। করোশন অফ বয়লার, করোশন অফ বয়লার, এখানে আমরা যদি বলি যে বয়লারের করোশন হবে কিভাবে, যে যখন মরচে পড়ে না, মরচে আমরা সবাই তো জানি যে জলীয় বাষ্পের সাথে ফেরাস অথবা ফেরিক বিক্রিয়া করে, ফেরাস বিক্রিয়া করে ফেরিক কার্বনে ফেরিক ক্লোরাইড তৈরি করে বা ফেরিক কার্বন, তখন সেটা ফেরিক হাইড্রোক্সাইডে রূপান্তরিত হয়। মূলত এটার কারণেই কিন্তু আমার ইয়েটা নষ্ট হয়। তো এখন এইখানে যখন ফেরাসের সাথে যুক্ত হয় কার্বনেট যুক্ত হচ্ছে, সেই কার্বনেটটা কিন্তু আমার এই বয়লারটাকে করোশন করছে বা মরচে পড়তেছে। সো সেটা লোহার যে কোনো পাইপলাইন হোক বা বয়লার হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে। বলা হচ্ছে যে করোশন কি বলছে, সিরিয়াস causes in water if suitable water not dissolve oxygen in the presence of CO2 is a common causes of corrosion, especially affecting the high pressure of the boiler, and the CO2 reacts with the iron forming ferrous carbonate which is tends to hydrolyze the ferrous hydroxide। তাহলে কি হচ্ছে, সেই যে ডিজলভ অক্সিজেন আছে সেটা ফেরাসের সাথে যুক্ত হয়, ফেরাস কার্বন ডাই অক্সাইড আছে সেটা এই ফেরাসের সাথে যুক্ত হয়ে ফেরিক কার্বনেট তৈরি করছে। দিস ফেরিক কার্বনেট ফেরিক হাইড্রোক্সাইড উৎপন্ন করছে। দিস ফেরিক হাইড্রোক্সাইড ইজ রেসপন্সিবল ফর আওয়ার ড্যামেজ অফ পাইপলাইন অর মেটাল। ওকে, এরপর ডিপোজিশন অফ গুডস অন ডিউরিং স্কাউরিং, তো স্কাউরিং এর সময় তো এই ধরনের যে মেটাল আয়ন গুলো আছে বা কার্বনেট গুলো আছে সেগুলো সাধারণত এটি সারফেসের উপর ডিপোজিট হয়ে যেতে পারে, যার কারণে এরকম স্টেইন পড়তে পারে, অথবা যেটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যে খসখসে ভাব। মনে করো যে ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট যদি কাপড়ের উপরে পড়ে, তাহলে যেটা হয়, তাহলে সেখানে কি খসখসে ভাবের সৃষ্টি হয় বা খসখসে ভাব মনে হয়। তো ডিপোজিশন অন গুডস এন্ড স্কাউরিং। সো মোটামুটি ভাবে এই ধরনের প্রবলেম গুলি হয়। মোটামুটি আমরা যদি বলি যে প্রবলেম অফ ওয়াটার সুইটেবল কোয়াটারনারি ফর প্রসেসিং টেক্সটাইল প্রোডাক্ট, বয়লার এন্ড মেটাল টাক্স প্রিভেনশন, এই কয়েকটা কাজ করলে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান হবে। যেমন মেটাল থেকে করোশন বাঁচাতে হবে, বয়লার যে পানি দিচ্ছি সেটা ঠিকঠাক রাখতে হবে, এবং ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রাখলেই এই সমস্যাগুলো থেকে বাঁচা যাবে। তো সেই সমস্যাগুলো বাঁচার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ইন ওয়েট প্রসেসিং ইন্ডাস্ট্রিতে আমরা একটু দেখব। তাহলে এখানে আমরা যদি দেখি যে র ওয়াটার ফ্রম ডিপ অয়েল ওয়াটার, আমরা নিচ থেকে পানি তুলি, সেটাকে আমরা সাধারণত নিচে গ্রাউন্ডে স্টোরেজ করি প্রায় 6 ঘন্টা মিনিমাম ইন এ রিজার্ভার। তারপর সেটাকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নেই। ওয়াটার এখানে রাখলে যেটা হয়, কিছুটা সেটেল ডাউন হয়ে যায়, অর্থাৎ আয়রন বা কণাগুলো থাকলে। তারপরে সেটাকে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে নেই। ওইটা কিন্তু ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট না, ইটিপি না, কিন্তু এটা WTP বলছে, খেয়াল করো, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে পানিতে ট্রিটমেন্ট হবে, তারপর ট্রিটেড উইথ দা ওয়াটার ট্যাঙ্কে ট্রিটেড হবে। ট্রিটমেন্ট হওয়ার পর আমাদের যে ডাই হাউসের জন্য অ্যাকচুয়াল যে কোয়ালিটি বা অ্যাকচুয়াল যে প্যারামিটার, সেই প্যারামিটার মেনে তারপর পানিটাকে ডাইং মেশিনে ছেড়ে দেওয়া হয়। তারপর ডাইং মেশিন ডাইং করে সেটা টেক্সটাইল ওয়াশ ওয়াটার হিসেবে ছেড়ে দেয়, তারপর সেটা ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে যায়। এই ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের কিন্তু আরেকটা নামও আছে, যেটাকে আমরা ইনফ্লুয়েন্ট বলি। তো দেখো, যখন ডাই হাউস থেকে সরাসরি ডাইং এর পর যে পানিটা পাচ্ছি সেটাকে আমরা টেক্সটাইল ওয়েস্ট ওয়াটার বলতে পারি, অথবা ইনফ্লুয়েন্ট বলতে পারি। ইনফ্লুয়েন্ট, ইনফ্লুয়েন্ট,
ইনফ্লুয়েন্ট বলতে পারি। সো সেই ক্ষেত্রে এটাকে ইউটিপি না বলে ইনফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টও বলতে পারি। তো যাতে কিনা ইফ্লুয়েন্ট হচ্ছে, ইফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ট্রিটমেন্ট করা ওয়াটার। ওকে, তাহলে ইনফ্লুয়েন্টটা সাধারণত ট্রিটমেন্ট করা হয়, ইনফ্লুয়েন্টটা ট্রিটমেন্ট করে ইফ্লুয়েন্টে পরিণত করা হয়। ওকে, ওয়াটার সফেনিং এখন তাহলে ওয়াটার ট্রিটমেন্টের আমাদের কি করতে হবে? ওয়াটার সফেনিং করতে হবে ডাইহাইসি ইউজের জন্য। তাহলে ওয়াটার সফেনিংটা কিভাবে করব? তো ওয়াটার সফেনিং এর মূল উদ্দেশ্যই হচ্ছে টু রিমুভ দ্য ইম্পিউরিটিস এন্ড হার্ড ওয়াটার ফ্রম সাম ডিজায়ারেবল প্রসেসেস কল্ড ওয়াটার সফেনিং। তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে যখন আমরা ওয়াটারটাকে সফট করব তখনই সেটাকে আমরা ওয়াটার সফেনিং বলবো, বা সেটাকে ও কি অর্থাৎ হার্ডনেস রিমুভ করাই ওয়াটার সফটেনিং। তো সেই রকম কিছু প্রসেস আমরা দেখে নিব। সেই সমস্ত প্রসেস গুলি কি কি আমরা যদি বলি: সোডা লাইম প্রসেস, বেস এক্সচেঞ্জ প্রসেস, ডিমিনারাইজেশন প্রসেস, সোডা অ্যালাম প্রসেস, এয়ারেশন প্রসেস, চিলারেশন or sequestering process, and reverse osmosis process. These methods are commonly used for water softening. মানে হচ্ছে কি, আমরা পানি থেকে আমাদের যে মেটাল গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করব। ওকে, তাহলে চলো এবার পানি সফেনিং প্রসেস গুলো জেনে নেওয়া যাক যে কিভাবে ওয়াটার থেকে হার্ড ওয়াটার বা সফট ওয়াটার থেকে আমরা পানিটাকে করব, অর্থাৎ সফট বানাবো। তো প্রথম সোডা লাইম প্রসেস, নাম শুনে অনেকটা বোঝা যাচ্ছে যে সোডা লাইম প্রসেস, সোডা এবং লাইম থাকবে অর্থাৎ চুন থাকবে। তো বলা হচ্ছে ইন দিস প্রসেস হাইড্রেট লাইম এন্ড সোডিয়াম কার্বনেট, ওই যে চুনের পানি আমরা পড়েছি, হাইড্রেট লাইম, সেটা পানি যখন যুক্ত করা হচ্ছে সেটা হাইড্রেট লাইম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে আমরা বলছি হাইড্রেট লাইম এন্ড সোডিয়াম কার্বনেট are added in by precipitation of calcium and magnesium iron as a compound of low solubility. তো এখানে দেখো, ফর টেম্পোরারি হার্ডনেস এর জন্য আমরা কি করছি? সোডা এন্ড লাইম, মনে রেখো। তাহলে আমরা কি যুক্ত করছি? হাইড্রেট লাইম। এখানে টেম্পোরারি হার্ডনেস এর জন্য আমাদের এটা কি ক্যালসিয়াম কার্বনেট অথবা বাইকার্বনেট অথবা ম্যাগনেসিয়াম বাইকার্বনেটের জন্য আমরা এখানে কি, এটা হলো আমাদের হার্ড ওয়াটার। সেই হার্ড ওয়াটারে যখন আমরা কি করছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন যুক্ত করছি তখন সেই হার্ড ওয়াটারের যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামটা কি করছে, ক্যালসিয়াম কার্বনেট অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট রূপে এই তীর দুইটা এইখানে হবে, তারা কি হচ্ছে নিচে প্রেসিপিটেটেড হচ্ছে, অধঃক্ষেপ পড়ছে। ক্লিয়ার? তাহলে তখন আমরা যখন অধঃক্ষেপ পড়ছে তখন ছেঁকে নিতে পারবো। দ্বিতীয়ত, ফর পার্মানেন্ট হার্ডনেসের জন্য আমরা কি করছি, এখানে লাইম সোডিয়াম কার্বনেট ইউজ করছি, NaCO3 সোডিয়াম কার্বনেট ইউজ করছি, যখন সেটা ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর হচ্ছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট সবই কি ম্যাগনেসিয়াম কার্বনেট রূপান্তর হচ্ছে, অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোজেন রূপান্তরিত হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর হচ্ছে, তখন সেটাকে কি আমরা আলাদা করতে পারতেছি। লক্ষ্য করা একটা বিষয়, সেটা হচ্ছে সোডা লাইম প্রসেস। তাহলে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নগুলোকে আমরা চেঞ্জ এখান থেকে সরাবো। কিভাবে সরাবো? টেম্পোরারি হার্ডনেসের জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাহায্যে বিক্রিয়া করলে সেটা অধঃক্ষেপ পড়ছে। পার্মানেন্ট হার্ডনেসের জন্য সোডিয়াম কার্বনেট আমরা ইউজ করছি, সোডিয়াম কার্বনেট অথবা সোডিয়াম বাইকার্বনেট ইউজ করার ফলে সেখানে কি হচ্ছে, আমার ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামটা অধঃক্ষেপ পড়ে যাচ্ছে, তখন আমরা এখান থেকে এটাকে সহজেই উম, আলাদা করছি। ক্লিয়ার? ওকে, এটা সেজন্য বলা হচ্ছে সোডা লাইম প্রসেস। তো এখানে অনেকগুলো ট্যাঙ্ক থাকে, যেমন একই সাথে যেমন রো ওয়াটার পাম্প, এখানে এজিটেটর ঘুরায় পানিটাকে, এখানে সোডা এবং লাইম দিয়ে দেওয়া হয় কোয়াগুলেন্ট হিসেবে। যদি আরো এক্সট্রা ইউজ করা যেতে পারে, তবে মূল কথা ওটাই, সোডিয়াম অ্যালুমিনা ইউজ করা যেতে পারে। তারপরে চলে আসতেছে আমাদের এখানে রিঅ্যাকশন ট্যাঙ্ক, তারপর ফিল্টার করে স্টোরেজ করা হয়। তাহলে মূল কথা কোথায়? মূল কথা হচ্ছে রিঅ্যাকশনে কি করা হয়, সোডিয়াম সোডা এবং লাইম ইউজ করে আমার পানিটাকে প্রেসিপিটেটেড করা হচ্ছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নটাকে আলাদা করা হচ্ছে পানি থেকে। ওকে, নাও দ্য মেইন পার্টস কি কি থাকে: রিএজেন্ট ট্যাঙ্কস, রিঅ্যাকশন ট্যাঙ্ক, ফিল্টার, সফট ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। ওকে, তারপরে আছে যে প্রসেস। ঠিক আছে, প্রসেসে কি কি আমরা যেটা দেখলাম সেটাই, যে বলা হচ্ছে soda and lime coagulants are entered in the reagent tank and predetermined amount of hard water is pumped into the reaction. থাকবে এজিটেশন দেওয়া হবে, রিঅ্যাকশন করবে। ওকে, the rate of precipitated by direct increase। তো এখানে যেটা হচ্ছে কি, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামটা কি হচ্ছে, প্রেসিপিটেটেড হচ্ছে, তলানি জমতেছে নিচে। বলা হচ্ছে বাই ইনক্রিজিং দ্য টেম্পারেচার দ্য রেট অফ প্রেসিপিটেশন মে বি ইনক্রিজ। তো এই প্রেসিপিটেশন যত বাড়বে তাহলে আমাদের ইয়েটা তত ভালো হবে, তাই না, পানিটা। তো এটা কিভাবে বাড়ানো যেতে পারে? বাই ইনক্রিজিং অফ টেম্পারেচার which has in crystallization reduces stability, by using excess reagent in stirring, by bringing water in contact with perfume particles,
and grain sands নিউক্লিয়াস ফর পার্টিসিপেশন, অর্থাৎ প্রেসিপিটেশন বাড়ানোর জন্য আমরা যেটা করতে পারি, টেম্পারেচার বাড়াতে পারি, ক্রিস্টালাইজেশন কমাতে পারি, এক্সেস রিএজেন্ট ইউজ করতে পারি। অর্থাৎ যত বেশি প্রেসিপিটেটেড হবে আমরা ধরে নিব আমার পানিটা তত ভালো হচ্ছে। যেহেতু পানিকে প্রথমে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নগুলোকে অধক্ষেপ ফেলে তারপর পানিটাকে ছেঁকে নেওয়া হয়। যেমন আমাদের যদি কোনো ঘোলা পানি থাকে সেটাকে যদি আমরা কলসিতে রেখে দেই তাহলে কি হয়, কলসির নিচে পানির ময়লাগুলো জমা হয়ে যায়, তারপর উপর থেকে পানিটাকে আমরা ছেঁকে নিই। ঠিক সেম ভাবে এখানে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম আয়নের মাধ্যমে বিক্রিয়া করে সেটাকে আমরা কি করছি, ঢেলে নিচ্ছি। ওকে, বেস এক্সচেঞ্জ প্রসেস। এরপরে আসবো আমরা বেস এক্সচেঞ্জ প্রসেস। এখানে বেস এক্সচেঞ্জ বা জিওলাইট প্রসেসও বলা হয় থাকে এটাকে। কারণটা হচ্ছে যে বিষয়টা ঠিক এরকম, মনে করো তোমার তেল পড়ে গেছে, তাহলে ড্রাম থেকে তেল পড়ে গেছে, তেলটাকে তোলার জন্য তুমি একটা স্পঞ্জ ব্যবহার করছো। স্পঞ্জ চেনো তো, অর্থাৎ ওই যে শুষে নেয়, তো সেই স্পঞ্জটাকে যখন তুমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছ, সেই মাটিতে পড়ে থাকা তেল সমস্ত সেই স্পঞ্জটা চুষে নিচ্ছে। আবার যখন সে স্পঞ্জটাকে মুষ্টিবদ্ধ করে প্রেস করছো তখন সেটা কি করছে, সমস্ত তেলগুলো চলে যাচ্ছে। তো ঠিক সেইভাবে বেস এক্সচেঞ্জ প্রসেসটা বা জিওলাইট প্রসেস বলা হচ্ছে, কারণ এখানে একটা জিওলাইট ইউজ করা হয় বা জিওলাইট নামে একটা জিনিস ইউজ করা হয়, যেটাকে আমরা বলতেছি জিওলাইট, যেটা কিনা হাইড্রেট সিলিকেটস অফ সোডিয়াম অ্যালুমিনিয়াম। অর্থাৎ সেটার কেমিক্যাল নাম হচ্ছে হাইড্রেট সিলিকেটস অফ সোডিয়াম অ্যালুমিনিয়াম, অর্থাৎ সেটাও পানিযুক্ত, সেটা সংকেত হচ্ছে এটা। এখানে এক্স এবং ওয়াই এগুলো নাম্বার, অর্থাৎ এন সংখ্যক থাকতে পারে। তো জিওলাইট একটা কি বলবো, এই ধরনের একটা ম্যাটেরিয়াল যেটা কিনা আমরা এই পানির ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ করছি। জিওলাইট আর বেস এক্সচেঞ্জ কমপ্লেক্স ব্রড ইন কন্টাক্ট উইথ হার্ড ওয়াটার। তো এটাকে যখন আমরা পানির সাথে নিয়ে আসবো, জিওলাইটকে জেড দ্বারা প্রকাশ করছে এই পুরোটা দিয়ে। তো এই যে জিওলাইটটাকে যখন আমরা হার্ড ওয়াটারের কাছে নিয়ে আসবো, তখন এটা কি করবে, এখান থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নটাকে আলাদা করবে। দেখো, CaO জেড MgO জেড। ওকে, হয়েছে। এই যে জিওলাইট পয়েন্ট জেড দিয়ে আমরা জিওলাইট কে বোঝাচ্ছি। তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামটা কিন্তু আলাদা হয়ে গেল এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করলো। তাহলে জিওলাইটের কাজটা হচ্ছে কি, এটা একটা এক প্রকার অ্যালুমিনা একটা কেমিক্যাল, যেটাকে আমরা সোডিয়াম সিলিকেট অফ সোডিয়াম অ্যালুমিনা বলছি। সেটা কি করছে, জাস্ট ক্যালসিয়াম ক্ষরপানির সাথে যুক্ত হয়ে সেখান থেকে কার্বন ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামটাকে কি করছে, আলাদা করে দিচ্ছে। ওকে, নেক্সট, পার্মানেন্ট হার্ডনেস এর ক্ষেত্রে সেম ভাবে আমরা কি করছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম জিওলাইটটা কি করছে, ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়ামটাকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমার পানিটা আলাদা হয়ে গেল। এখন কোশ্চেন হচ্ছে, পানিটা আলাদা হয়ে গেল সহজ খুবই, রিঅ্যাকশন গুলো আমরা শুধু দেখতে পারি। তো তখন এই জিওলাইটটাকে আবার রিজেনারেশন করা যায়, অর্থাৎ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গুলো যদি ওই যে এখান থেকে ছাড়িয়ে নিই, তখন এই জিওলাইটটাকে আমরা আবার ইউজ করতে পারবো। তো এই জিওলাইটটাকে আবার যখন ইউজ করতে পারবো তখন নিচে দেখো রিজেনারেশন রিঅ্যাকশনটা আমি দিয়েছি, যে ক্যালসিয়াম অথবা ম্যাগনেসিয়াম যেটাই থাকুক না কেন জিওলাইটের সাথে যুক্ত আছে, যখন সোডিয়াম ক্লোরাইড দিয়ে ট্রিটমেন্ট করছি তখন সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতেছে আমার জিওলাইটটা, এবং ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে অথবা ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। দিস ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে আলাদা করে এই জিওলাইটটা দিয়ে কিন্তু আমরা আবার কাজ করতে পারি। আমাদের যে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্ল্যান বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান, সেগুলোতে কিন্তু এই ধরনের জিওলাইটের ব্যবহার রয়েছে। তাহলে জিওলাইট দিয়ে কি খুবই সহজ, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে জিওলাইট কি করছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে আলাদা করে নিচ্ছে, পরবর্তীতে আবার জিওলাইটটাকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের প্রভাব থেকে মুক্ত করা যাচ্ছে। ওকে, দ্য নেক্সট প্রসেস, সেই প্রসেসটা এখানে আছে যে প্রথমে জিওলাইট হয়ে তারপর দুখানে সল্ট সলিউশনে যাবে। প্রথমে জিওলাইট পরে সল্ট সলিউশন, তাহলে সফট ওয়াটার হয়ে গেলে এই জিওলাইটটাকে সল্ট সলিউশনে দিলে সেটা আবার রিজেনারেট হবে। অ্যাডভান্টেজেস, হ্যাঁ, জিওলাইট প্রসেসে আমাদের কিছু অ্যাডভান্টেজেস রয়েছে, যেমন জিওলাইট সফটওয়্যারিং ক্যারিড আউট বাই পাসিং ওয়াটার ফ্রম র ওয়াটার পাম্প ডিরেক্টলি থ্রু দ্য জিওলাইট to the surface. They are avoiding the repumping which is necessary for soda lime plant. Space requirements are small and product almost zero hardness may be obtained. No objects or chemical. মোটামুটি স্লাস স্লাস এরকম উৎপন্ন হয় না, যেমন ওইখানে তো কি নিচে জমা হয়ে থাকে তাই না, তো সেইখানে জমা হয়ে থাকে, সেটাকে ছেঁকে নিতে হয়, তলানি জমে থাকে। বাট ইন দিস জিওলাইট প্রসেসে কিন্তু এই ধরনের কোনো প্রবলেম হয় না, এবং সেই ক্ষেত্রে আবার হার্ডনেস রিমুভ করার পরিমাণও বেশি। এরপরে আসবো ডিমিনারাইজেশন প্রসেস। ডিমিনারালাইজেশন প্রসেস অর্থাৎ মিনারালাইজ করতে হবে, ডিমিনারালাইজড, মিনারালাইজেশন থেকে ডিমিনারালাইজড বলা হচ্ছে। ইট ইজ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার সফটেনিং প্রসেস। বাই দিস প্রসেস ইট ক্যান বি possible remove
of hardness as well as remove the dissolved salt. ফেরিক ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইডকে রিমুভ করা হয়। এখানে সাধারণত অ্যাসিড এবং অ্যালকালি ইউজ করা হয়। কিভাবে করা হয়? এখানে দুটো স্টেপ রয়েছে। বলা হচ্ছে ফার্স্ট স্টেপ হাইড্রোজেন আয়ন এক্সচেঞ্জ, সেকেন্ড স্টেপ অ্যানায়ন এক্সচেঞ্জ। ক্যাটায়ন এবং অ্যানায়ন এক্সচেঞ্জের মাধ্যমে এখানে করা হয়। এখানেও কিন্তু একটা এই ধরনের জিওলাইটের মতো একটা হাইড্রোলাইট হাইড্রেট ব্যাড ইউজ করা হয়। বলা হচ্ছে ইন দিস প্রসেস সালফোনেটেড রেজিন হাইড্রোজেন ইজ ইউজড। এই যে হ্যাঁ জিওলাইটের মতোই এখানে আমরা কি করি সালফোনেটেড রেজিন বেড এখানে সাধারণত ইউজ করা হয়। ওকে, তো এই সালফোনেটেড রেজিন বেড দেখো সেটাকে আমরা H2R দিয়ে প্রকাশ করছে যে ক্যালসিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়ামের সাথে যখন যুক্ত হচ্ছে তখন Ca ক্যালসিয়ামটাকে এই রেজিন বেডটা কি করছে আলাদা করে দিচ্ছে। জিওলাইটের মতোই কি করছে আলাদা করে দিচ্ছে। আবার এটাকে রিজেনারেশন করা যাচ্ছে H2SO4 এর সাহায্যে। প্রথমে কি হচ্ছে ক্যাটায়ন আয়ন অর্থাৎ হাইড্রোজেন ক্যাটায়ন এক্সচেঞ্জ। এটার মাধ্যমে হাইড্রোজেন ক্যাটায়নটা এখান থেকে চলে যাচ্ছে তাই না? চলে গিয়ে সেখানে যুক্ত হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এটা একটা মেথড হতে পারে, এটা একটা মেকানিজম হতে পারে। দ্বিতীয়ত যদি আমরা বলি যে অ্যানায়ন এক্সচেঞ্জ মেথড, দেখো হাইড্রোজেনের কি কি থাকে H প্লাস OH মাইনাস, তাহলে আমরা জানি যেটা মাইনাস সেটাকে অ্যানায়ন বলে আর যেটা প্লাস সেটাকে আমরা কি বলি ক্যাটায়ন বলে। দেখো এখানে যে রেজিন বেডটা রয়েছে সেখানে কি HOR1 রয়েছে, তাহলে OH মানে কি সেটা হচ্ছে কি আয়ন, অ্যানায়ন। অ্যানায়ন মানে কি নেগেটিভ, তাহলে অ্যানায়ন এক্সচেঞ্জ। তাহলে এখানে কি হচ্ছে তখন কিন্তু হাইড্রোজেনটা চলে গেছিল, এখানে কি হচ্ছে অ্যানায়নটা চলে যাচ্ছে, তাহলে HCl এর সাথে বিক্রিয়া করে সে H2O সফট ওয়াটার উৎপন্ন করছে, তাহলে এখানে প্রেসিপিটেশন হচ্ছে। তাহলে প্রথম ধাপে কি উৎপন্ন হচ্ছে এটাকেও আবার রিজেনারেশন করা যায় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। আমি একটু আবার ভালো করে বলছি, এখানে যেহেতু দুটো ধাপ ক্যাটায়ন এবং অ্যানায়ন এক্সচেঞ্জ, এখানে হাইড্রোজেন রেজিন বেড ইউজ করা হয়। তো এই রেজিন বেডে প্রথমে আমরা যখন দেখো হাইড্রোজেন H2H চলে যাচ্ছে, তাহলে এখান থেকে যখন H চলে যাচ্ছে তখন সেটাকে আমরা বলতেছি কি H চলে গেলে সেটা হচ্ছে অ্যানায়ন, তাই না? এই সরি ক্যাটায়ন পজিটিভ, সেটা ক্যালসিয়ামের সাথে যুক্ত করে ক্যালসিয়ামটাকে তো আলাদা করছে কিন্তু সাথে HCl উৎপন্ন করছে। দিস অ্যাসিডকে তখন রিমুভ করতে হচ্ছে আমাদের অ্যানায়ন এক্সচেঞ্জের মাধ্যমে। পরের পেজে যদি আমরা দেখি তাহলে কি হচ্ছে সেই অ্যানায়নটাকে HCl-টাকে কি করছে অ্যানায়ন এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ OH হাইড্রেট বেডের মাধ্যমে আমরা কি করছি আলাদা করছি। CiR2 Cl অর্থাৎ ক্লোরিনটা আলাদা হয়ে গেলে পানি সফট ওয়াটার হয়ে যাচ্ছে। পানিতে অ্যাসিড বেশি থাকলে তো আবার হবে না। সো এই দুটোকে আবার রিজেনারেশন করা যাচ্ছে। দিস আর দ্য প্রসেস। কেটে যাবে 1 মিনিটের ভিতরে, আবার দ্রুত জয়েন করবা, আমি শেষ করে দিব। দেন চিলেটেশন অর সিকুয়েস্টারিং প্রসেস, কিছু মেথড রয়েছে যেমন কিছু কেমিক্যাল রয়েছে ইথিলিন ডাইমিন টেট্রাএসিটিক অ্যাসিড সেটা দিয়ে শেষ করা যায়। রিভার্স অসমোসিস প্রসেস রয়েছে অর্ধভেদ্য পদ্মার মধ্য দিয়ে, যেমন হার্ড ওয়াটার গুলো যেতে পারে না বাট সল্ট যেগুলো আছে সেগুলো যেতে পারে না কিন্তু সফট ওয়াটারটা যেতে পারে, যেমন কিসমিস এটা একটা অর্ধভেদ্য বা অসমোসিস একটা মেমব্রেন টেকনোলজি বা একটা পর্দা যেটার ভিতর দিয়ে ছাঁকনি বলতে পারি, শুধুমাত্র পানিটা যেতে পারবে পানির কণাটা, বাট লবণ বা এই ধরনের ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নটা যেতে পারবে না। তো এই ছিল আজকে আমাদের লেকচার অ্যাবাউট ওয়াটার সফটেনিং সম্পর্কে এবং ডাই হাউস ওয়াটার কোয়ালিটি সম্পর্কে। তো এই যে মেথড গুলা বললাম এই কেমিক্যাল রিঅ্যাকশন গুলো একটু বাসায় বসে বসে ভালো করে দেখতে হবে এবং সামনের ক্লাসে আমাকে সবাই বলবেন আপনারা যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, এটা আমি আবার রিভিউ করব।